কৃষ্ণপুরম একটি ছোট্ট পরিচ্ছন্ন গ্রাম, আর এখানকার বেশিরভাগ লোকই কৃষিকাজই করতেন। এই গ্রামে থাকতো মাধব তার পিসির সাথে। পলাশ আর মাধব একই সাথে একই স্কুলে। কি রে মাধব, এখানে একা একা বসে কি করছিস? এবারেও কি ফসল ভালো হলো না? পরের বারে ঠিক হবে। এখন চ, আমি মাঠে যাচ্ছি, আমার সাথে চল। আয়। হ্যাঁ, যাচ্ছি, চল। এই এত বড় গর্তটা কিসের রে মাধব? বুঝতে পারছি না তো। পলাশ চলে যাওয়ার পর মাধব একটি জায়গার গর্ত দেখলো। একটু এগোতেই একটা সাপ। সাপ! সাপ! বাঁচাও, বাঁচাও! মাধব, মাধব, ভয় পেও না। আমি সর্পকন্যা উর্মিলা। তোমাকে আমি অনেক দিন থেকে দেখেছি এই মাঠে। খুব পরিশ্রমী ছিলে তুমি, কিন্তু ভালো ফসল হয় না। তুমি ক্লাস 9-এ পড়ো না? পিসির কাছেই থাকো। এখনো ভয় পাচ্ছে? আমি তোমার সাথে কথা বলবো বলে অনেক দিন ধরেই ভাবছি। তুমি অনেকের সাথে থাকো বলে আমি তোমার সঙ্গে কথা বলতে আসতে পারিনি। আজকে তুমি একা ছিলে, তাই আমি তোমার সাথে কথা বলতে এসেছি। করবে বন্ধুত্ব আমার সাথে? আমি উর্মিলা, নদীর ধারেই আমার বাস। তবে মাঝে মাঝেই আমি তোমার মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আর আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি। মাধব, আর একটা কথা বলি, আমার এখানে থাকার কথাটা তুমি কাউকে বলো না। সে তো বলবো না, সবই ঠিকই বলছো। একটা সাপ থেকে একটি মেয়েতে পরিণত হওয়ার দৃশ্য আমার কাছে খুব ভয়ের। তবে এখন কিছুটা হলেও ভয় আমার কমেছে। আমি কিছুতেই এই দৃশ্যটাকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মা বাবা কেউই আমার নেই। পিসি একাই আমাকে মানুষ করছে। পিসি সব কাজ নিজে হাতে করে, তাই আমি পিসিকে সাহায্য করার জন্য চাষবাস করে থাকি। আজ তবে আসি, আবার দেখা হবে কাল। ঠিক আছে, কাল আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব, কেমন? এই বলে মাধব বাড়ি চলে যায়। সর্পকন্যা খানিকক্ষণ দাঁড়ানোর পর ভ্যানিশ হয়ে যায়। মাধব বাড়িতে ফেরার পরেও সেই অলৌকিক ঘটনাটাই চিন্তা করতে থাকে। একটা সাপ থেকে একটা মেয়েতে পরিণত হওয়া, সে যেন তার পঞ্চ ইন্দ্রিয়কে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এই দৃশ্য সে নিজে চোখে দেখেছে। কি রে মাধব, কখন থেকে ডাকছি তোকে, আসার নাম নেই। মাঠ থেকে এসে হাত মুখ ধুয়ে খেতে আসবি, না ঘরের ভেতরে একা একা দাঁড়িয়ে কি যেন ভাবছিস? ওই ওই শুনছিস? আমি কিন্তু আর বসে থাকতে পারছি না। সারাদিন খাটাখাটুনির পর আর ভালো লাগছে না আমার। চলে আয়। এই বলে পিসি যখন চলেও গেল, মাধব ওই একই কথা চিন্তা করছে। আজকে সকাল সকাল মাঠে এলাম। হ্যাঁ, এখানেই তো ছিল গর্তটা। কোথায় গেল সর্পকন্যা উর্মিলা? কোথায় গেল? আর একটু এগিয়ে দেখি, খুঁজি। কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালকে আমার ওটা ভুল ছিল? না, ওই তো উর্মিলা, ওই গাছের পেছনটায় বসে আছে। ওখানে কি করছে? ঠিক আছে, ডাকি। উর্মিলা, উর্মিলা, শুনতে পাচ্ছো আমার কথা? এদিকে এসো, আমি দাঁড়িয়ে আছি। সকাল সকাল তোমার সঙ্গে দেখা করব বলেই আমি চলে এসেছি। উর্মিলা, শুনতে কি পাচ্ছো? কাল সারা রাত আমার ঘুমই আসেনি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না এই ঘটনাটাকে, তাই আমি সকাল বেলায় চলে এসেছি। এই তো আমি এখানে এসে গেছি। বলো, এত সকাল সকাল মাঠে এলে যে?
পিসি কিছু জিজ্ঞাসা করেনি তোমায়? তুমি এত সকাল সকাল মাঠে চলে এলে। মাধব আনন্দই আপ্লুত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার বন্ধু পলাশ আসে। সে কিছুটা দেখতে পেয়েছিল, তাও জিজ্ঞাসা করে, কে রে ওই মেয়েটা? কার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস তুই? আর এত সকালে তো তুই মাঠে আসিস না। আজকে তুই পড়তে না গিয়ে মাঠে চলে এলি যে বড়। আমি পড়তে গিয়েছিলাম, তোকে দেখতে পেলাম না। তোর বাড়িতে গেলাম, পিসি বলল মাঠের দিকে গেছিস। কি হয়েছে বলতো? ওই মেয়েটি কে? আমাকে বলবি নে, বল। এই প্রশ্নের উত্তর না দিয়ে মাধব চলে গেল। ডাল মে কুচ কালা মনে হচ্ছে। গ্রামের সবার কাছে গিয়ে বলতে হবে। এর কিছুদিন পরেই মাধবের জমিতে ফসলে ভর্তি হয়ে যায়। প্রচুর ফসল উৎপন্ন হয়। এইটা দেখে মাধবের প্রতিবেশীদের প্রচুর হিংসা হয়। এত ফসল উৎপন্ন আগে কোনোদিনও হয়নি আমাদের জমিতে। এটি নিশ্চয়ই সর্পকন্যা উর্মিলার আশীর্বাদে সম্ভব হয়েছে। যাই, পিসিকে গিয়ে আজকে সব কিছু খুলে বলবো। পিসি খুব খুশি হবে। এই ফসল বিক্রি করে আমাদের উদ্বৃত্ত কিছু অর্থও হবে। যাই, তাড়াতাড়ি যাই। জমি ভর্তি ফসল কি করে সম্ভব? মাধবের জমিতে এত ফসল, নিশ্চয়ই কিছু কৌশল আছে। এতদিন তো ওর জমিতে সেরকম ফসলই ফলতো না। মাধব এত ফসল ফলায় সেটা আমাদের জানতেই হবে, আর জেনেই ছাড়বো আমরা সবাই মিলে। কি বলো, তোমরা সবাই একমত তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো একমত। ঠিকই বলেছে। দেখেছি, ওর জমি থেকে এক তৃতীয়াংশ ফসলও তুলতে পারতো না। রাতারাতি এটা তো সম্ভব নয়। কি জাদু করেছে এই জমিতে, আমাদের তা জানতেই হবে। কি তোমরা সবাই একমত তো? আমরা এতজন আছি, একটা উপায় বার করতেই হবে। কি বলুন বৌদি, থাকবেন তো আমাদের সাথে? সবাই মিলে একজোট হয়ে কাজ করলে একটা উপায় আমরা পেয়েই যাব। রাতে পলাশ এসে সর্বকন্যার ব্যাপারে আমাকে কিছু বলেছিল। এটা তাহলে তারই কাজ। যে কোনো উপায়ে সাপটাকে যদি ফাঁদে ফেরি, তাহলে ও আমাদেরও এত ফসল ফলাতে সাহায্য করবে, আর আমাদের কাজও হাসিল হয়ে যাবে। এই সর্পকন্যাকে বন্দি করে অনেক ধন সম্পত্তিও আমরা পাবো। আমিও তোমাদের সাথে একমত। এত বয়স হয়ে গেল, আমি কোনোদিন এরকম ফসল ফলাতে পারিনি। ওই জাদুই করেছে মাধব। তাহলে গর্তটার চারপাশে জাল ফেলে ফাঁদ পেতে রাখবো, যাতে সাপটি বেরোলেই তাকে আমরা কপাত করে ধরতে পারি। আজই তোমার সাথে আমার শেষ দেখা বন্ধু। তোমার প্রতিবেশীরা আমাদের ব্যাপারে সবটা জেনে গেছে, তাই তারা আমার ধরার ফাঁদ পেতে রেখেছে। বিদায় বন্ধু। না, যেও না। তুমি ছাড়া আমার এই ফসল লাগবে না। তুমি যেও না। আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করে যাব। আর তাছাড়া আমার আশীর্বাদ তো রইল, তুমি যেভাবেই চাষ করো তোমার জমিতে সোনাই ফলবে। এখন বাড়ি যাও, আর দেরি করা ঠিক হবে না। মাধব অনেক দিন পর এরকম একটা ভালো বন্ধু পেয়েছে। মনে মনে খুব আফসোসও হতে লাগলো, কিন্তু কি আর করার আছে। বন্ধুকে তো আর ফাঁদে পড়তে দেওয়া যায় না, বিপদে ফেলতে দেওয়া যায় না। সে মাধবের অনেক সাহায্য করেছে মাধবকে। মাধব ফিরে আসার পর খুব মনটা খারাপ। কি করবে না করবে সে ভেবে পাচ্ছিল না। পিসিকে তাই সে সব কথা মনের সব খুলে বলল। পিসি সব কথা শুনে মাধবকে বলল, প্রকৃত বন্ধুত্ব
কখনোই শেষ হয় না। আর খুব ভাগ্যবানরাই প্রকৃত বন্ধুত্ব লাভ করে মাধব। তুই সেই ভাগ্যবানের মধ্যেই একজন। তুই মন খারাপ করিস না, কেমন? আর মাঝে মাঝে তো সর্পকন্যা উর্মিলা তোর সাথে দেখা করে যাবে বলেছে। তাহলে এত মন খারাপ কেন মাধব? করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে।